স্বাগত এখন দুপুরে, সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি নাহিদা মিতু, আমি গালিব ইবনে রিয়াজ। বলা হয় যে পানি জীবন, কিন্তু এই পানি খাইয়ে মানুষের জীবন রক্ষা হবে না, বরং মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। বাসায় যেটা থাকে সেটা আসলে খাওয়ার কোনো উপযুক্তই না। এলাকার মানুষ কেউই ওয়াসারলানি পানি ব্যবহার করতে পারে না। খাওয়ার পানির সমস্যা, রান্না করার সমস্যা। গত 50 বছরে উপরের লেয়ারে প্রায় 70 মিটারের মতো ওয়াটার লেভেল নেমে গেছে। এখন মনে করেন যে পানি যে আমরা মোটরটা উঠাইতে পারি না। পানি থাকতো, খাদা পানি থাকতো, ছোটো মেশিনটা ছিল, মেশিনটা মনে করেন ক্ষেত্রে দেওয়া গেছে, কৃষি খামার দেওয়া গেছে, এখন আর ওইটা দেওয়া যায় না। প্রাকৃতিকভাবে যখন পানি রিচার্জ হওয়া কমে যায় তখন আমরা এটাকে বলি যে ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ বা আর্টিফিশিয়াল রিচার্জ করে ওই পানিটাকে আমি যদি বেশি করে নিচে পাঠাতে পারি তাহলে আমার ওই স্তরের মধ্যে আবার পানি অ্যাড হচ্ছে। সবাই যদি আসলে 200 লিটার করে পানি ব্যবহার এই 2 মাস কম করি এবং সেটা আমি বৃষ্টির পানি থেকে নেই, তাহলে যেখানে 2 মিটার লেয়ার বা 4 মিটার লেয়ার নিচে নেমে যাচ্ছিল সেখানে হয়তো এখন 3.8 হবে। কৃষিখাত আর একটু হচ্ছে আমাদের যে সুপেয় পানি এবং সেখানে বৃষ্টির পানিটা সংরক্ষণ করা, মাননীয় প্রধানমন্ত্রী রেইন ওয়াটার হারভেস্টিংয়ের বিষয়টা বলে, তবে এগুলিকে আমাদেরকে আপস্কেল করতে হবে। গালিব, রাজধানীতে খাবার পানির সংকট কিন্তু নিত্যদিনের এবং এই সমস্যা এখন বিস্তৃত হয়েছে দক্ষিণাঞ্চলেও, সেখানেও খাবার পানিতে দেখা দিয়েছে লবণাক্ততা এবং যে কারণে সেচ দিতে বেগ পেতে হচ্ছে এবং বলা হচ্ছে যে প্রতি বছর ভূগর্ভস্থের পানি নিচে নেমে যাচ্ছে 2 থেকে 4 মিটার পর্যন্ত। এর জন্য বিশেষজ্ঞরা বলছেন যে নতুন আধার উদ্যোগের এখনই তাগিদ নিতে হবে। বেশি আনার কারণে আমাদের গুদামে মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফলে ব্যবসায়ীরা সঠিক মূল্য পাচ্ছে না। আবার অনেক সময় এটি হয়ে থাকে যে আমদানি কম হওয়াতে লস করার কারণে ব্যবসায়ীরা আমদানি বিমুখ হন, ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন, হঠাৎ করে 50 টাকার মাল 100 টাকা হয়ে যায়। তথ্যের মধ্যে যে গ্যাপগুলো হচ্ছে এটা যদি হতো না, যদি এরকম সেন্ট্রাল যদি ডাটা ব্যাংক থাকতো, আপনি বেশি আমদানি হলে ওভারফ্লো হয়ে যাবে, আবার যদি কম আমদানি হয় তাকে আমাকে বেশি ব্যয় করতে হবে। কি পরিমাণ পণ্য কোন কোন হাতে চলে গেল, পাইকারি ব্যবসায়ীরা কাদের কাছে পণ্যগুলি বিক্রয় করলো, এর যাবতীয় তথ্যাদি ওই অ্যাপের মাধ্যমে থাকবে। গালিব, দেশে ভোগ্যপণ্য উৎপাদন এবং ঘাটতির সম্পর্কে কোনো তথ্য নেই ব্যবসায়ীদের কাছে, যার কারণে তারা প্রতি বছরে দেখা যায় অনুমানের উপর ভিত্তি করে ফসল উৎপাদন করে। এতে কিন্তু নানা সময়ে ঝুঁকির সম্মুখীন হচ্ছেন তারা এবং যে কারণে বলা হচ্ছে যে এর বিরূপ প্রভাব পড়ছে অর্থনীতিতে। ব্যবসায়ীরা দাবি করছেন যে এই ভারসাম্য রক্ষা এবং ব্যবসায়ের ঝুঁকি কমাতে যেন খুব দ্রুত একটা ডেটাবেস তৈরি করা হয় যেখানে পণ্যের উৎপাদন, চাহিদা এবং যোগান সব তথ্যই থাকবে। এ নিয়ে আমাদের কাছে এখন দুপুরে থাকছে বিস্তারিত, তবে শুরুতে সুপেয় পানির সংকট প্রসঙ্গ। গালিব, প্রথমেই বলছিলাম যে ঢাকা সহ সারা দেশেই কিন্তু পানির তীব্র সংকট দেখা দিয়েছে এবং বিশেষ করে এখন দেখা যাচ্ছে যে সেই সমস্যাটা প্রকট হয়েছে দক্ষিণাঞ্চলেও, সেখানকার পানিতে লবণাক্ততা দেখা দিচ্ছে এবং এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে যে প্রতি বছর পানির স্তর 2 থেকে 4 মিটার পর্যন্ত নেমে যাচ্ছে এবং যেটার সব থেকে বড় যে প্রভাবটা পড়ছে সেটা হচ্ছে ভূগর্ভস্থ নিচে যে পানির স্তর রয়েছে সেখানে একটা বিপর্যয়ের তৈরি হয়েছে এবং আপনি বলছিলেন যে 2 থেকে 4 মিটার নিচে নেমে যাচ্ছে এবং সেই সাথে বলা হচ্ছে যে এই যে পানি নেমে যাচ্ছে এর জন্য তো বিকল্প উৎস খুঁজতে হবে কিংবা বিকল্প যে আধার সেটি আসলে উদ্যোগ নেওয়ার জন্য এখনই বিশেষজ্ঞরা তাগিদ দিচ্ছে। এ নিয়ে আমাদের 3 সহকর্মী সাজিদ আরাফাত, হিদায়াতুল ইসলাম বাবু এবং হাসান রাজীবের যৌথ প্রতিবেদন রয়েছে। জীবনের সূচনায় জল, বিকল্পহীন প্রাকৃতিক সম্পদ যার সাথে প্রাণ প্রকৃতির নিবিড় যৌথতা, খাদ্যের এক অভিন্ন অংশ। জল চাই সুপেয়, শান্তির জন্য, সুস্বাস্থ্যের জন্য। কিন্তু ঘরের অন্দরে জলের যে যোগান তা কি সবসময় খাওয়ার উপযোগী?
জলের সংকটের কঠিন বাস্তবতায় রাজধানীবাসী, যার জন্য ছুটতে হয় নিত্যদিন। পাত্র হাতে লাইনে দাঁড়িয়ে পানি নেয়ার এই চিত্র পুরনো ঢাকার জুরাইন এলাকার। এখানে সুপেয় পানি মেলা যেন দুষ্কর। আমাদের জন্য তো কষ্ট, যদি বাসায় থাকতো তাইলে কি আর রাস্তার ভিতরে এত মানুষের ভিতরে আসতো তো পানি নিতে। বাসায় যেটা থাকে সেটা আসলে খাওয়ার কোনো উপযুক্তই না। পানির ভিতরে যেমন আয়রন তেমন বৃষ্টি বাজে একটা স্মেল আসে। খাওয়ার পানির সমস্যা, রান্না করার সমস্যা, পানি খাওয়া যায় না। আর এই সমস্ত মসজিদ থেকেই সবাই নিয়ে এখন দেওয়া। প্রায় 2 কোটিরও বেশি মানুষের বসতি এই শহরে। রোজকার জীবনে যাদের চাহিদার শীর্ষে পানি। যাপিত জীবনের জন্য তো বটেই, শিল্প কারখানাতেও চাই পানির যোগান। সেই পানির 70% যোগান আসছে ভূমির তলদেশ থেকে। কিন্তু নগরবাসী যে পানি পাচ্ছেন তা কি সব কাজে ব্যবহারযোগ্য? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় ঢাকা ওয়াসার যে পানির সংযোগ, সেই সংযোগ থেকে কালো এবং ময়লা দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছে। এখানকার বাসিন্দারা বলছেন এই পানি খাওয়া তো দূরের কথা, রান্না কিংবা গোসল কাপড় কাচার কাজেও ব্যবহার অনুপযোগী। কিন্তু মাসের পর মাস তাদের বিল পরিশোধ করতে হচ্ছে। বলা হয় যে পানি জীবন, কিন্তু এই পানি খাইয়ে মানুষের জীবন রক্ষা হবে না, বরং মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এলাকার মানুষ কেউই ওয়াসাল্লানি পানি ব্যবহার করতে পারে না। খাবার পানি আমরা এই যে যত বড় বড় বিলিং আছে ওখান থেকে আমরা নিয়ে আসি। বাংলাদেশ পানি আইন 2013 এর তথ্য বলছে, জাতীয় ও স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থে পানি সংকটাপন্ন এলাকার পানির প্রাপ্যতা সাপেক্ষে সবার আগে অগ্রাধিকার খাবার পানি, এরপরই গৃহস্থালী ও কৃষিকাজ। কিন্তু তারপরেও পানির সঠিক যোগান ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত। পানি উন্নয়ন বোর্ডের একটি গবেষণা বলছে 1996 সালে ঢাকার পানির স্তর ছিল 25 মিটার, 2010 সালে 60 মিটার আর 2023 সালে এসে ঠেকেছে 75 মিটারে। আশঙ্কা করা হচ্ছে 2050 সাল নাগাদ পানির এই স্তর নামতে পারে 120 মিটার পর্যন্ত। ঢাকায় একসময় পানির অভাবে বাস করাটাই কঠিন হয়ে যাবে। আমরা এখনও টিকে আছি বলে অনেক কিছু গুরুত্ব দেই না, কিন্তু ক্রাইসিস কিন্তু সব জায়গায় হচ্ছে। এখন ঢাকা ওয়াসা 900 থেকে 1000 ফিট গভীরে টিউবওয়েলটা বসাচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে গত 50 বছরে উপরের লেয়ারে প্রায় 70 মিটারের মতো ওয়াটার লেভেল নেমে গেছে। পানির অভাবে ব্যাহত হচ্ছে সেচ কাজও। এই যেমন সাভারের কৃষক ইয়াসিন আলীর ক্ষেতে আগের চেয়ে পানি লাগছে দ্বিগুণ, সেচের খরচও বেড়েছে কয়েক গুণ। এখন মনে করেন যে পানি যে আমরা মোটরটা উঠাইতে পারি না, এই ক্ষেত্রে মনে করেন যে এখন তো দেখ সেলুদা পানি দিলে ধরেন বছরে প্রায় তো 8-9 হাজার টাকার পানি জায়গা। এ এলাকার অনেকেরই অভিযোগ, ওয়াসার প্লান্টের কারণে ধীরে ধীরে নেমে যাচ্ছে পানির স্তর। সাবমার্সিবল ছাড়া আমরা পানি পাচ্ছি না, এই একটা ব্যয়বহুল করার মতো আমাদের এখানে খুব কমই আছে। আগে এরকম সুগা নাই, পানি থাকতো গাঁত পানি থাকতো, খাদা পানি থাকতো, ছোট মেশিনটা ছিল, মেশিনটা মনে করেন ক্ষেত্রে দেওয়া গেছে, কৃষি খামার দেওয়া গেছে, এখন আর ওইটা দেওয়া যায় না। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত পানি তোলার কারণে মাটির নিচে তৈরি হচ্ছে বিপর্যয়। জলাশয় জলাভূমির পরিমাণ কমে যাওয়া, নদ নদী দূষণ ও পানি ধারণ ক্ষমতা কমে যাওয়াই সংকটের অন্যতম কারণ। বৃষ্টির পানি আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। একটা হলো আমরা যেটাকে বলা হয় রেইন ওয়াটার হারভেস্ট করতে পারি, হারভেস্ট করে বর্ষাকালে যদি আমি ব্যবহার করতে পারি। প্রাকৃতিকভাবে যখন পানি রিচার্জ হওয়া কমে যায় তখন আমরা এটাকে বলি যে ম্যানেজড রিফার রিচার্জ বা আর্টিফিশিয়াল রিচার্জ করে ওই পানিটাকে আমি যদি বেশি করে নিচে পাঠাতে পারি তাহলে আমার ওই স্তরের মধ্যে আবার পানি অ্যাড হচ্ছে। দিনকে দিন নগর ছাড়িয়ে গ্রাম কিংবা নিভৃত পল্লী সর্বত্রই যেন দুষ্কর হয়ে উঠছে পানি। পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে পানির জন্য মানুষের দুর্ভোগ যেমন বাড়ছে, তেমনি কোনো কোনো ক্ষেত্রে পানির জন্য অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবুর দেয়া তথ্য থেকে জানব উত্তর জনপদের পানি সংকটের গল্প। উত্তরের জলভাণ্ডারেও যেন টান পড়েছে। দিনে দিনে বাড়ছে খাবার, গোসল সহ নিত্যদিনের পানির চাহিদা।
ঘরে খাবার পানি নেই, তাই ভিড় জমেছে প্রতিবেশীর বাড়িতে। পানির অভাবে আর একবার গোসল টোসল সব আর একবার করে, একবারের পানি আর একবার নিয়ে উবে খাওয়া যায়। পানি আনবে দিয়ে পরেও যাই, আচারও খাই, এরে করে করে পানি আনে উবে উবে খানো। নলকূপে পানি থাকে না বলে বগুড়ার শেরপুর উপজেলার শিবপুর গ্রামে ভাত কাপড়ের মতোই টাকা দিয়ে কিনতে হয় পানি। পানিও দাম বাড়াইতেছে, তা আমরা কেমনে কি করব? আগে ছিল 100, কিছুদিন হলে 150, এখন 180, আর যা 3 মাসে খায় তাকে 220 করে নেয়। আগে লিখছিল 1500, 1600, 1800, এখন 2400। 2013 সালের ডিসেম্বরে 44 লাখ টাকা ব্যয়ে সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রায়োগিক গবেষণা প্রকল্প হাতে নেয় পল্লী উন্নয়ন একাডেমি। আগের যে প্রকল্প এবং বর্তমানে রিসার্চ এবং সোলার, এগুলোর সমন্বয়ে পল্লী উন্নয়ন একাডেমির মাধ্যমে আমরা একটি সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্প দিতে যাচ্ছি। পাশাপাশি এই পানির যেন বহুমুখী ব্যবহার নিশ্চিত করা যায়, এই টেকনোলজি থাকবে। গবেষকরা বলছেন, দেশে প্রতি বছর ভূগর্ভ থেকে যে পরিমাণ পানি তোলা হয় তার 86% ব্যবহার হয় সেচ কাজে। 1 কেজি ধান উৎপাদন করতে প্রায় 3 থেকে 3.5 লিটার পানি লাগে। এত টাকার আমি যে পানি ইউজ করতেছি, এটিকে আমাকে কত ইফিশিয়েন্ট ইউজ করতে পারবো, কত জুডিশিয়াল ইউজ করতে পারবো, সেটিকে আমাকে মাথায় রেখে ওয়াটার এক্সট্রাকশনটা কমায় দিতে হবে। নদীর নাব্যতা বৃদ্ধি, সর্বোপরি আমাদের পরিবেশগত অনেক বিষয় আছে, সেগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা ভবিষ্যতে হয়তো এই পানির সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পারবো। কৃষিপ্রধান উত্তরবঙ্গে প্রতি বছর সেচ কাজে যে মাত্রায় ভূগর্ভস্থ পানি তোলা হয় তার একটা বড় অংশ বর্ষায় পুনর্ভরণ ঘটায় ব্রহ্মপুত্র। কিন্তু সেই ব্রহ্মপুত্র রিভার সিস্টেমে 18টি নদীর 12টিতেই বাঁধ দিয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত করছে উজানের দেশ। উত্তরবঙ্গের পর এবার সহকর্মী আহসান রাজীবের তথ্যে দেখে আসা যাক দক্ষিণাঞ্চলের পানির হালচাল। দেশের দক্ষিণ পশ্চিমের উপকূলীয় জেলা সাতক্ষীরা, এই জেলার বেশিরভাগ এলাকায় সুপেয় পানির সংকট রয়েছে। আর এই সংকটকে কাজে লাগিয়ে জেলায় গড়ে উঠেছে 3 শতাধিক সুপেয় পানির প্লান্ট। এসব প্লান্ট থেকে টাকার বিনিময়ে পানি কিনে পান করতে হয় স্থানীয়দের। দক্ষিণের জেলা সাতক্ষীরায় পানি যেন দুর্লভ, দুর্মূল্য। জেলার বেশিরভাগ এলাকার পানি লবণাক্ত। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি আশাশুনি ও শ্যামনগর উপজেলায়, চারপাশে অথই পানি, অথচ খাওয়ার অনুপযোগী। লবণ পানির দাপটে হুমকির মুখে এখানকার সুপেয় পানির উৎস। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নষ্ট করছে মিঠা পানির উৎসকে। 30 ড্রাম পানি 30 টাকা দিয়ে নিতে, আর যে ভ্যানে নিয়ে আসতে সেই ভ্যানের আবার 20 টাকা করে দিতে। বৃষ্টির পানি যখন বর্ষাকাল হয় সেই সময় ড্রামে একটু রেখে থই, সেই পানিটা খালি একটু ভালো, বাচ্চা কাচ্চার একটু ভালো একটু উপকার হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এখানে নতুন নয়, যার প্রভাবে বাড়ছে লবণাক্ততা। এই এলাকার মানুষের বিশুদ্ধ পানির জন্য কিছু বেসরকারি সংস্থা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্প গ্রহণ করলেও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। পানি কিনে নিয়েছি 25 টাকা করে ড্রাম। পানির সমস্যা খুব, আইলাতে সেখানে পানির সমস্যা বেশি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্যমতে জেলায় বর্তমানে সুপেয় পানির উৎস রয়েছে 45,000। এর মধ্যে 32,000 নলকূপ, পিএসএফ সহ অন্য উৎসের সংখ্যা প্রায় 13,000। সুপেয় পানি প্রাপ্তিকে মানবাধিকার হিসেবে গণ্য করেছে জাতিসংঘ। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে বিশ্বের প্রায় 220 কোটি মানুষ পানির সংকটে ভুগছে। 2050 সাল নাগাদ এ সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় 500 কোটিতে। জলবায়ু পরিবর্তন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পানি সংকট বাড়িয়ে তুলছে। দিল্লি বলেন, সাংহাই বলেন, বেজিং বলেন, সেখানে কিন্তু পানির স্তরটা, এটা সুরক্ষাটা একটা বড় চ্যালেঞ্জ এবং অনেক জায়গায় এটা কমে যাচ্ছে। তো আমাদের আরেকটা যেটা হচ্ছে, একটা হচ্ছে কৃষিখাত, আরেকটা হচ্ছে আমাদের যে সুপেয় পানি আপনি যেটা বলছেন, এবং সেখানে বৃষ্টির পানিটা সংরক্ষণ করা, মাননীয় প্রধানমন্ত্রী রেইন ওয়াটার হারভেস্টিংয়ের বিষয়টা বলে। তবে এগুলিকে আমাদেরকে আপস্কেল করতে হবে। আগামীর পানির লড়াই মোকাবেলায়
প্রস্তুতির অংশ হিসেবে এখনই নাগর, করতোয়া, যমুনা, ব্রহ্মপুত্রের মতো এই অঞ্চলের নদ নদীগুলো বাঁচাতে উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন পানি বিশেষজ্ঞ এবং পরিবেশবিদরা। সুপেয় পানির সংকট নিরসনে সরকারি বেসরকারি উদ্যোগে যে সমস্ত প্রকল্পগুলো নেওয়া হয় সেগুলো স্বল্পমেয়াদী। সংশ্লিষ্টদের দাবি এ ধরনের প্রকল্পগুলো পরিকল্পিত এবং দীর্ঘমেয়াদী করা হলে এ অঞ্চলের মানুষের সুপেয় পানির সংকট কিছুটা হলেও কমবে। জলের আধার ফুরিয়ে গেলে হুমকির মুখে পড়বে প্রাণ প্রকৃতি, আর তাই পানি বিশেষজ্ঞদের পরামর্শ প্রাকৃতিকভাবে পানি ধরে রাখার পরিকাঠামো নষ্ট না করে পানি সংরক্ষণ প্রকল্প জোরদার করা জরুরি। পাশাপাশি জাতীয় পানি নীতি বাস্তবায়নেরও জোর দাবি তাদের। তো আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে দারিদ্র্যের যে হার সেটি কমিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে এবং বিশেষ করে আওয়ামী লীগ সরকার টানা যে ক্ষমতায় রয়েছে সেই উন্নয়নের সুফলটা জনগণ পাচ্ছেন। আজকে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর প্রতিষ্ঠাবার্ষিকীতে আরও বলেন যে নিরাপত্তার নামে তাকে যেন জনগণ থেকে বিচ্ছিন্ন করে না দেওয়া হয়। এছাড়াও SSF সদস্যদের সবসময় সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি শৃঙ্খলা, সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার তাগিদ দেন তিনি। হাসিব বিলার একটি প্রতিবেদন আছে, দেখে নেব। রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের নিরাপত্তায় সদা নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF। এছাড়াও রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করেন সেনা, নৌ, বিমান, পুলিশ ও আনসার বাহিনীর চৌকস সদস্যদের নিয়ে গঠিত এই বিশেষ বাহিনী। SSF এর 38তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত বিশেষ দরবারে উপস্থিত প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশ, আনসার, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা SSF এর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন বাহিনীটির মহাপরিচালক। এ সময় প্রধানমন্ত্রী বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর দায়িত্ব পালন করেন SSF এর প্রতিটি সদস্য। তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান সরকার প্রধান। SSF সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। শুধু দেশের অভ্যন্তরে না, বিদেশি অতিথিরা অনেকেই আমাদের বাংলাদেশে আসেন, তাদেরও নিরাপত্তায় যেভাবে ব্যবস্থা নেন এই অতিথিদের জন্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই স্পর্শকাতর। কিন্তু আমি ধন্যবাদ জানাই যে আমাদের SSF এর প্রতিটি সদস্য তাদের কর্মদক্ষতা, সুনিপুণ পেশাদারিত্বের মাধ্যমে এই দায়িত্ব যথাযথভাবে পালন করেন। প্রত্যেকেই যারা আমাদের বাংলাদেশে এসেছেন, যাওয়ার সময় সবাই কিন্তু আমাদের SSF এর ভূয়সী প্রশংসা করে যান, যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আমি সত্যি নিজেই খুব গর্ববোধ করি। নিরাপত্তার নামে জনগণ থেকে প্রধানমন্ত্রীকে বিচ্ছিন্ন না করার আহ্বান জানান শেখ হাসিনা। আমরা রাজনীতি করি, আমার কিন্তু শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। এই জনগণের শক্তিটা নিয়েই আমরা চলি। কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, আমি জানি এটা কঠিন দায়িত্ব, তারপরেও এই দায়িত্ব এদিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়েই দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাব। কাজে এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কাউকে আক্রমণ করবে না, তবে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে হবে। ধারাবাহিকভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় উন্নয়নগুলো দৃশ্যমান হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, আগামীতে অতি দারিদ্রতার হার শূন্যের কোটায় নামিয়ে আনা হবে। ভবিষ্যতে আমাদের এটা লক্ষ্য আছে যে আমরা আরও দারিদ্র্যের হার কমিয়ে আনবো, আর অতি দারিদ্রতা একেবারে শূন্য কোটায় থাকবে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। যাত্রী সেবার মান বাড়াতে শাহজালাল বিমানবন্দরে শাটল বাস সার্ভিস চালু করল সিভিল এভিয়েশন অথরিটি। BRTCর গাজীপুরের কারখানায় তৈরি করা বাস দুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বলেন, বাসগুলো পর্যাপ্ত যাত্রী পরিবহনের সুবিধা নিয়েই তৈরি করা হয়েছে। এই সেবা প্রবাসীদের ভোগান্তি কমাতে সাহায্য করবে। যদিও বাস দুটি কবে নাগাদ যাত্রী পরিবহন শুরু করবে তার সিদ্ধান্ত এখনো হয়নি। আরও জানাচ্ছেন নাইম আবির। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই লাগেজ নিয়ে বাড়তি ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। রেল ও বাস স্ট্যান্ড দূরে হওয়ায় অনেক সময় কাঁধেই বহন করতে হয় নিজের ব্যাগ। এই সমস্যা সমাধানে সিভিল এভিয়েশন অথরিটি বিমানবন্দরে চালু করল BRTCর শাটল বাস সার্ভিস। শুরুতে দুটি বাস চললেও চাহিদা মতো বাড়ানো হবে বাসের সংখ্যা।
বাস দুটি বিমানবন্দরে টার্মিনাল 2 থেকে যাত্রা শুরু করে গোলচত্বর, জসিমউদ্দিন রোড, বিমানবন্দর রেল স্টেশন, তৃতীয় টার্মিনাল হয়ে ফিরে আসবে 2 নম্বর টার্মিনালে। বিআরটিসির কারিগররা গাজীপুর কারখানায় তৈরি করেছেন শীতাতপ নিয়ন্ত্রিত এই বাস। রয়েছে পর্যাপ্ত লাগেজ পরিবহন ও ওয়াইফাই সুবিধা। সেটা আমাদের ইমিগ্রেশন যোদ্ধা, তারা কিন্তু এখানে আসে এবং তারা লাগেজ নিয়ে এবং বিভিন্ন বিভাগে পরে গাড়ি তারা তেমন পায় না। আমরা এই গাড়িতে আপনারা দেখবেন ভিতরে আমরা লাগেজ কম্পার্টমেন্ট করেছি উন্নত দেশের স্টাইলে। তো তারা কিন্তু এখানে 40 কেজি 50 কেজি লাগেজ নিয়ে কিন্তু তারা গাড়িতে উঠতে পারবে। শাটল এই সেবা নিতে একজন যাত্রীকে গুনতে হবে 20 টাকা আর লাগেজ সহ 50 টাকা। শাটল বাস দুটি শীঘ্রই যাত্রী পরিবহন শুরু করবে। নাইম আবির, এখন, ঢাকা। গালিব, দেশে ভোগ্যপণ্য উৎপাদন, আমদানি কিংবা প্রয়োজন সম্পর্কে আসলে কোনো তথ্য নেই ব্যবসায়ীদের কারণে। এ নিয়ে আসলে কোনো সরকারি ডাটাবেজও নেই, যার কারণে কিন্তু অনুমানের উপর ভিত্তি করেই ব্যবসায়ীরা পণ্য উৎপাদন করে থাকে। এদিকে আবার প্রতি বছর পণ্য আমদানিতে খরচ হয় $100 কোটি। এবং এই যে অব্যবস্থাপনা, যে পণ্যের সঠিক তথ্যটা না থাকার কারণে অনেক সময় বড় লোকসানে পড়তে হয় ব্যবসায়ীদের। এবং সেই সাথে এই যে আমদানি করার সময় যে পণ্যের যে ঘাটতি থাকে, সেই ঘাটতির কারণে পরবর্তীতে আবার বাজারে এর বিরূপ প্রভাবের কারণে দাম বেড়ে যাওয়ার একটা ব্যাপার ঘটে। এই যে দেশের অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যে সঠিক তথ্যের যে ডাটাবেজ, এটা না থাকার চিত্র কেমন হতে পারে সেটা শোয়েব রহমানের প্রতিবেদনে তুলে ধরেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে 2022-23 অর্থ বছরে দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে 34,56,500 টন। আর পরিসংখ্যান ব্যুরো বলছে একই সময়ে দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে 25,46,994 টন। দুই সংস্থার তথ্যে ঘাটতি 9,09,506 টন। তথ্যের এ ঘাটতি বলে দেয় দেশে ভোগ্যপণ্যের উৎপাদন এবং মজুদের তথ্যের পরিসংখ্যান কতটা বিশৃঙ্খল। শুধু তাই নয়, আমদানি এবং পুরো সরবরাহ চেনের তথ্যও থাকে অজানা। আজ আমরা দেখব তথ্যের এ ঘাটতি দেশের অর্থনীতি এবং বাণিজ্যে কিভাবে প্রভাব ফেলছে। দেশের ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ। এখানে ভোগ্যপণ্য আমদানি করে অনেকেই যেমন রাতারাতি লাভবান হয়েছেন, তেমনি অনেকে হয়েছেন সর্বশান্ত। আবার বারবার লোকসানে পড়ে ব্যবসা ছেড়েছেন অনেকে। ব্যবসায়ীরা বলছেন এর প্রধান কারণ আমদানি সংক্রান্ত তথ্যের ঘাটতি। আমদানিকারক ও পাইকাররা জানান তারা মূলত অনুমানের ওপর ভোগ্যপণ্য আমদানি করেন, কারণ দেশে কখন কত পণ্য আমদানি হচ্ছে সেটি চাহিদার চেয়ে বেশি না কম, কিংবা আমদানির পর কী পরিমাণ পণ্য বাজারে আসলো সে তথ্য কোথাও সহজলভ্য নয়। এতে যখন হুমড়ি খেয়ে সবাই আমদানি করছেন, তখন দাম পড়ে গিয়ে লোকসানে পড়েন অনেকেই। আমাদের পরিসংখ্যানটা যদি ঠিক না হয় তাহলে প্রত্যেকটা জিনিসের সেরকম হবে। যেমন অতিরিক্ত পণ্য আনার ক্ষেত্রে আমাদের দেশের যে ডলার হয়ে যে টাকাগুলো চলে যাচ্ছে, বা বেশি আনার কারণে আমাদের গুদামে মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফলে ব্যবসায়ীরা সঠিক মূল্য পাচ্ছে না। এতে ব্যবসায়ীরা চরম মূল্যে ক্ষতিগ্রস্ত হয়। বাড়তি পণ্য কিংবা ঘাটতি দুটিই আসলে প্রভাব ফেলছে বাণিজ্য আর অর্থনীতিতে। এর জন্য সঠিক তথ্য না থাকা সহ বাণিজ্য, কৃষি ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়হীনতাকে দুষছেন ব্যবসায়ীরা। এত বেশি পণ্য আমদানি হয়ে যায় হঠাৎ করে, ব্যবসায়ীরা অনেক সময় এটা তাদের আন্ডার কস্টিংয়ে বিক্রি করে অনেক লস করে তারা দেউলিয়া হন। আবার অনেক সময় এটি হয়ে থাকে যে মানে আমদানি বন্ধ হওয়াতে, আমদানি কম হওয়াতে লস করার কারণে ব্যবসায়ীরা আমদানি বিমুখ হন, ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন। হঠাৎ করে 50 টাকার মাল 100 টাকা হয়ে যায়। পেঁয়াজ, রসুন, আদা, ডাল জাতীয় ভোগ্যপণ্য স্থানীয়ভাবে যেমন উৎপাদন হয়, তেমনি আমদানিও করতে হয়। ব্যবসায়ীরা মনে করেন এসব পণ্যের মজুদ, চাহিদা, সরবরাহ নিয়ে সরকারের সংস্থাগুলোর ডাটা একই হওয়া উচিত। সংশ্লিষ্টরা বলছেন বাজারে ভারসাম্য রক্ষায় রাষ্ট্রীয় একটি ডাটাবেজ খুবই গুরুত্বপূর্ণ, যেটি সবার কাছে সহজলভ্য থাকবে। এটি হলে পাইকার বা খুচরা বাজারে চাইলে কেউ কৃত্রিম সংকট তৈরি করতে পারবে না বলে মনে করেন তারা। তথ্যের মধ্যে যে গ্যাপগুলো হচ্ছে, এটা যদি হতো না, যদি এরকম সেন্ট্রাল যদি ডাটা ব্যাংক থাকতো, তো তাহলে এখন ধরুন আপনি বেশি আমদানি হলে ওভারফ্লো হয়ে যাবে, আবার যদি কম আমদানি হয় তাকে আমাকে বেশি ব্যয় করতে হবে। এই যে ধরনের ভোক্তা পর্যায়ে হ্যাসেলটা, এটা কিন্তু হতো না। তো সেই জন্য মনে করি যে আমরা একটা সেন্ট্রাল ডাটা ব্যাংক থাকা উচিত।
এদিকে তথ্যের ঘাটতির কারণে অনেক সময় ভোগান্তিতে পড়ার কথা জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে অসাধু ব্যবসায়ীরা বিভ্রান্ত করেন ম্যাজিস্ট্রেটকেও। সংস্থাটির কর্মকর্তারা জানান, শিগগিরই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম নামের একটি অ্যাপ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার, যেখানে পাওয়া যাবে এ সংক্রান্ত সব তথ্য। কি পরিমাণ পণ্য আমদানি হলো এবং তাদের থেকে কি পরিমাণ পণ্য কোন কোন হাতে চলে গেল এবং সেখান থেকে কি পণ্য পাইকারি ব্যবসায়ীদের কাছে আসলো, পাইকারি ব্যবসায়ীরা কাদের কাছে পণ্যগুলি বিক্রয় করলো, এর যাবতীয় তথ্যাদি ওই অ্যাপের মাধ্যমে থাকবে। আমদানিকারকরা বলছেন, ডাটাবেস সহজলভ্য হলে একদিকে শত শত কোটি ডলার অপচয় রোধ করা সম্ভব, অন্যদিকে লোকসান কমবে ব্যবসায়ীদের। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। গালিব, অর্থ সংকটের কারণে অজুহাত দেখিয়ে আসলে চট্টগ্রামের সরকারি প্রতিষ্ঠানগুলো বছরের পর বছর বিদ্যুৎ বিল বকেয়া রাখছে এবং এর পরিমাণ এসে ঠেকেছে প্রায় 150 কোটি টাকা। এবং যে প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি বকেয়া রেখেছে সেগুলো হচ্ছে এলজিইডি, প্রতিরক্ষা, রেল, আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, বন বিভাগ। এই যে বিপুল পরিমাণের বিল বকেয়া রয়েছে, সেই পাওনা আদায়ের জন্য বিদ্যুৎ বিভাগ কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে। তারা সংযোগ বিচ্ছিন্ন সহ আরও কিছু কঠোর পদক্ষেপ নেবে। সেখানে বলা হচ্ছে যে সরকারি সংস্থা দীর্ঘদিন এই পরিমাণের বিদ্যুৎ বিল কিভাবে যে আসলে বকেয়া রাখছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। এই নিয়ে শোয়েব রহমানের আরও একটি প্রতিবেদন রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রায় 1,29,00,000 টাকা বিল বকেয়া থাকায় গত 24 জুন বিচ্ছিন্ন করে দেয়া হয় বিদ্যুৎ লাইন। একই দিনে 1.5 কোটি টাকা বিল খেলাপি হওয়ায় কাটা পড়ে রেলওয়ে পূর্বাঞ্চল সদর দপ্তরের বিদ্যুৎ লাইনও। বিদ্যুৎ বিভাগ বলছে, চট্টগ্রামের 27টি সরকারি দপ্তরের কাছে বিল বাবদ পাওনা দাঁড়িয়েছে প্রায় 150 কোটি টাকা। বারবার তাগাদা দিয়েও দীর্ঘদিন বিল পরিশোধ না করায় কঠোর পদক্ষেপ নিচ্ছেন তারা। যেসব দপ্তরে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে সেগুলোর মধ্যে এলজিইডির কাছে 71,09,35,000 টাকা সর্বোচ্চ। এছাড়া আবাসন পরিদপ্তর, প্রতিরক্ষা বিভাগ, গণপূর্ত, শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা, রেলওয়ে, বন বিভাগ অন্যতম। বকেয়া বিল সবচেয়ে বেশি স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানগুলোর কাছে। স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাওনা প্রায় 71 কোটি টাকা। বাজেট স্বল্পতা সহ পুরনো বকেয়া পরিশোধে গড়িমসি এ বকেয়ার প্রধান কারণ। বিএস বিলগুলো শোধ করার জন্য কোটি কোটি টাকা, কারণ এত টাকা তো আমি একসাথে দেওয়া সম্ভব নয়। তা আমি ওনাদেরকে বলেছি, আমি কিস্ত অল্প অল্প, আমার তো বর্তমানের বিল তো আমি শোধ করেই দিচ্ছি, প্রিভিয়াস বিলগুলো আমি কিস্ত শোধ করছি। বিপুল বকেয়ার কারণে বিপাকে পড়তে হচ্ছে বিদ্যুৎ বিভাগকে, কারণ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ কিনেই তা সরবরাহ করতে হয়। টোটাল প্রতি মাসে 21,45,00,000 টাকা সরকারি বিল হয়, সেই হিসেবে 124 কোটি টাকা, মানে 500 মাসের বিল বকেয়া আছে। তো আমি আশা করতেছি আমরা জুন মাসে অনেকে টাকা দিয়ে দিয়েছে, আশা করি কমে আসবে। তবে সরকারি পুরো টাকাটা পাওয়া যাচ্ছে না, কোথাও কোনো প্রতিষ্ঠান থেকে পুরো টাকা পাওয়া সম্ভব হচ্ছে না। অনেক দপ্তরই বকেয়ার জন্য বাজেট স্বল্পতাকে অজুহাত দিচ্ছেন, কিন্তু সরকারি দপ্তরগুলোর ঝকঝকে সাজসজ্জার সাথে বাজেট স্বল্পতার অজুহাতকে বেমানান বলছেন বিশিষ্টজনরা। এজন্য নিজেদের অনীহা আর উদাসীনতাকে দায়ী করছেন তারা। অর্থের কোনো ঘাটতি নেই, এটা হচ্ছে সদিচ্ছের অভাব, এবং আমজনতা তো দিতেই হবে, কারণ আমজনতা হচ্ছে তাদের জীবন, তাদের অবস্থান, তাদের মর্যাদা একেবারে তৃণসম। সরকারি প্রতিষ্ঠানের এমন বকেয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে জনমনেও। যেখানে গ্রাহকের বিদ্যুৎ বিলের বকেয়া হলেই সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, বাড়ানো হচ্ছে বিদ্যুতের দাম, প্রিপেড মিটারে অগ্রিম টাকা পরিশোধ করে কিনতে হচ্ছে, সেখানে সরকারি দপ্তরগুলোর এমন বিপুল বকেয়া কেন? প্রশ্ন সাধারণ মানুষের। চট্টগ্রামে বর্তমানে দৈনিক বিদ্যুতের চাহিদা 1200 মেগাওয়াট, আর চট্টগ্রামের 24টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে বর্তমানে উৎপাদনে আছে 12টি। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। এখন দুপুরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। মিতু,
কয়েকদিন ধরে এই ডিমের বাজারটা অস্থিতিশীল ছিল, সেই জন্যই এই বাজারকে স্থিতিশীল করতে আজকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে এবং ভোক্তা অধিকার বাজারে ইতিমধ্যে অভিযানও চালিয়েছে। সেই বিষয় নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে কাপ্তান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হিমেল। হিমেল, কি অবস্থা, কি অভিযোগে আসলে এই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, আর ডিমের বাজার যে অস্থিতিশীল, দাম যে বৃদ্ধি পেয়েছে আসলে কি কারণে, ব্যবসায়ীরা বা কি বলছেন, আর ভোক্তা অধিকার তাদের বিরুদ্ধে কি অভিযোগ আনছে? গালিব, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কাপ্তান বাজার, যে ডিমপট্টি রয়েছে সেই ডিমপট্টিতে আমি রয়েছি। এই জায়গাটাতে গত আধা ঘন্টা আগে কিন্তু এইখানে কিন্তু ভোক্তা অধিদপ্তর থেকে কিন্তু ডিমের যেই অস্বাভাবিক বৃদ্ধির দাম বেড়েছে সেই কারণে কিন্তু একটি ভোক্তা অধিদপ্তরের এক বিশেষ পরিচালনা কিন্তু এখানে অনুষ্ঠিত হয়েছে। আমরা এখানে দেখেছি যে আসলে এই ডিমের দাম যে বৃদ্ধি পেয়েছে সেই বৃদ্ধিটা কিন্তু ঈদের আগে যে দামটা ছিল বর্তমানে কিন্তু তার থেকে বেড়েছে। আমরা একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, পাইকারি কিন্তু এই 138 এবং 140 টাকা কিন্তু বিক্রি হচ্ছে, আর ঈদের আগে ঠিক এটা ছিল কিন্তু 120 টাকা, খুচরা ছিল কিন্তু 160 থেকে 165 টাকা কিন্তু এখন বিক্রি হচ্ছে, তা ঈদের আগে ছিল 140 টাকা। সব মিলে ভোক্তা অধিদপ্তর থেকে যে যে ডিমের বিশেষ অভিযান চালানো হলে সেই অভিযানকে নিয়ে কিন্তু এইখানে কিন্তু দোকানপাটটা অলরেডি বন্ধ ছিল, আস্তে আস্তে কিন্তু দোকান এখনো খুলতে শুরু করেছে, ব্যবসায়ীরা কিন্তু আবার আগের মতো ব্যবসা শুরু করছে। এই ছিল রাজধানীর কাপ্তান বাজার থেকে সর্বশেষ। কিন্তু আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কামরুজ্জামান হিমেল, জানাচ্ছিলেন যে কাপ্তান বাজারে আজকে যে ডিমের আড়ত রয়েছে সেখানে ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করেছে। এবং গালিব, আপনি ডিমের বাজারে খবর নিচ্ছিলেন, এদিকে কিন্তু সিলেটের যে ফলের বাজার রয়েছে সেখানে সব ধরনের ফলের দাম বেড়েছে কেজিতে 30 থেকে 50 টাকায়। এ বিষয়ে জানতে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের এক সহকর্মী রয়েছেন গোলজার আহমেদ। গোলজার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, হঠাৎ করে ফলের দাম বাড়ার কারণ কি এবং বাজার নিয়ন্ত্রণে আসলে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। আচ্ছা দেখুন, আসলে সিলেটে বেশ কয়েকদিন থেকে বন্যা এবং ঈদের ছুটির কারণেই মূলত বাজারে ফল সংকট রয়েছে, এটা কিন্তু বিক্রেতাদের যে প্রাথমিক যে তথ্য। যেহেতু এখন আমের মৌসুম এবং কাঁঠালের মৌসুম, সুতরাং আম যথেষ্ট পরিমাণ বাজারে সরবরাহ রয়েছে, কিন্তু দাম কিন্তু কম নেই। শ্রেণীভেদে আম 100 টাকা থেকে 150 টাকা বা 160 টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে। বাকি যে কাঁঠাল, কলা, আঙ্গুর, পেয়ারা, এইগুলোর দাম অস্বাভাবিক, অর্থাৎ কমলা সহ যেগুলো আছে তার দাম অস্বাভাবিক, এবং প্রতিটা ঈদের পরবর্তী আগে যে দামটা ছিল ঈদের পরে 50 থেকে 100 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিক্রেতারা যেটা বলছেন যে আসলে যেখান থেকে তারা ফল আনেন বা আড়তে ফলের উপস্থিতি কম, যেহেতু আম এখন সরবরাহ বেশি এবং গ্রাহকদেরও চাহিদা রয়েছে, সুতরাং প্রত্যেক ফল ব্যবসায়ী আমকে আসলে বেশি গুরুত্ব দিয়ে থাকেন, যার কারণে অন্যান্য ফলের যে চাহিদা সেটি কমে গেছে এবং চাহিদা কমায় সরবরাহ কমছে। যাদের আসলে খুবই প্রয়োজন বা পছন্দসই ফল নিতে চান, এক্ষেত্রে দামটা আসার বেশি পড়ে। আর বাজার নিয়ন্ত্রণের কথা যেটি বলছেন, সিলেটে বরাবরই দেখেছি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেটি আছে তারা আসলে কোনো অভিযোগ পেলে সাধারণত তারা অভিযান পরিচালনা করে। স্বাভাবিক যে বাজার প্রক্রিয়ার বা তদারকির যে পদ্ধতি সেটি আসলে সিলেটে একটু কম, শুধুমাত্র রোজার মাসে একটু তদারকি দেখা যায়, পরবর্তীতে অভিযোগের ভিত্তি তৈরি হলে সেক্ষেত্রে হয়তো বা তারা করে। কিন্তু সব মিলিয়ে সার্বিক প্রেক্ষাপটে বলা যায় যে ফলের বাজার আসলে অস্থির রয়েছে এবং প্রত্যেকটি ফলের দামই আসলে খুব বেশি। সিলেট থেকে ফলের বাজারের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন গোলজার আহমেদ। এখন দুপুর নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকো। বিরতির পর আবারও স্বাগত। মিতু, আমরা কিন্তু আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি রাজধানীতে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পরে আবার রোদও দেখা যাচ্ছে। এটা গত কয়েকদিন ধরে এই চিত্র আমরা রাজধানীতে দেখতেই পাচ্ছি, কিন্তু সেটা শঙ্কা জাগাচ্ছে ডেঙ্গুর যেই প্রাদুর্ভাব সেটা বাড়তে পারে। এ নিয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী, নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী দেলোয়ার দোলন। দোলন, কি অবস্থা? আপনার পেছনে তো দেখতে পাচ্ছি যে রাস্তার উপরেও পানি, কিন্তু এই যে পানির কারণে যে ডেঙ্গুর যে ব্যাপারটা, ডেঙ্গুর প্রকোপ কিন্তু বাড়তে পারে, সেই নিয়ে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? সিটি কর্পোরেশনের পানি দ্রুত অপসারণের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছেন কিনা? গালিব, মূলত আষাঢ়ি বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীর বিভিন্ন সড়কে। আমি এই মুহূর্তে রয়েছি নিউ মার্কেট এলাকায়।
সকাল 10টার পর থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে যেমনিভাবে ভোগান্তি বেড়েছে, তেমনিভাবে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন বিকল হওয়ার দৃশ্য আমরা দেখেছি। এতে যানজটের তৈরি হওয়ার দৃশ্য আমরা দেখেছি। আর তথ্য বলছে যে সকাল 10টা থেকে 12টা নাগাদ যে বৃষ্টি হয়েছে সেটি মূলত 61 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আমরা রাজধানীর আরও কয়েকটি সড়ক ঘুরেছি, মিরপুর সহ আরও বেশ কিছু সড়ক, সেখানেও আমরা দেখেছি জলাবদ্ধতা তৈরি হয়েছে। অন্যদিকে আপনি জানতে চেয়েছেন যে জলাবদ্ধতার মধ্যে ডেঙ্গুর জানান দিচ্ছে, তেমনটা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। তারা বলছেন এই যে বৃষ্টির আবার কখনো ফের রোদের দেখা মিলছে, এই সময়টা ডেঙ্গুর জন্য বেশ কার্যকরী সময়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন ফের বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, আর নতুন করে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। আর চলতি বছর প্রথম 6.5 মাসে 3000-এর বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছেন, আর মৃত্যু হয়েছে 41 জনের, যা গত বছর একই সময়ের ছিল মাত্র 36 জন। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, এই যে প্রাণহানির ঘটনা, এখানে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি, আর ঢাকার বাহিরেও কিন্তু সমানভাবে আক্রান্ত হচ্ছে। আপনি বলছিলেন যে এই যে জলাবদ্ধতার নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন কোনো উদ্যোগ নিয়েছে কিনা, তারা বরাবরই বলছেন যে তারা দ্রুত পানি অপসারণের পদক্ষেপ নিচ্ছেন, যদিও ঢাকা নিউ মার্কেট সহ বিভিন্ন সড়ক ঘুরে আমরা তেমনটা দেখতে পাইনি। আর এমন বাস্তবতায় মূলত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা বলছিলেন যে দ্রুত সময়ে পানি অপসারণ করার ব্যবস্থা তারা বরাবরই করে যাচ্ছেন, তবে তার না করতে পারার কারণ হিসেবে বলছেন এই যে পানি নেমে যেতে পারে যে ড্রেনেজ ব্যবস্থাপনা, সেটি যথার্থ না হওয়ার কারণেই এমন জলাবদ্ধতা তৈরি হয়েছে। কিন্তু আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী দেলোয়ার দোলন এবং জানাচ্ছিলেন যে বৃষ্টির কারণে যে জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং এর কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে সেই আশঙ্কার কথা তিনি জানাচ্ছেন। গালিব, বৃষ্টিতে যেমন মানুষের দুর্ভোগ হচ্ছে তেমন অনেকে ব্যবসাও করছেন, যেমন শেরপুরে কিন্তু মাছ ধরার জিনিসপত্রের চাহিদা বেড়েছে। এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, বাজারে বাঁশের কি কি পণ্যের চাহিদা বেড়েছে এবং দাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি মিতু, শেরপুরে কিন্তু বর্ষাকাল, আষাঢ় এবং শ্রাবণের 2 মাস বর্ষাকাল। তো বর্ষাকালে কিন্তু শেরপুরে যে মাছ ধরার একটা প্রবণতা দেখা যায়, বিশেষ করে কিন্তু খালে বিলে প্রচুর পরিমাণ দেশীয় মাছ পাওয়া যায়, এবং এই দেশীয় মাছ মারার যে উপকরণ সেগুলো হচ্ছে চাই, যেগুলো শেরপুরের স্থানীয় ভাষায় অনেকে বুড়ন এবং বাড়ি বলে থাকেন, সেটি কিন্তু ব্যাপক হারে বেচা বিক্রি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু ক্রেতা বিক্রেতাদের একটা ভিড় লক্ষ্য করা গেছে। তো এইসব চাই বিক্রি হচ্ছে একদম 150 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত। এছাড়া মাছ রাখার যেসব ঝুড়ি রয়েছে, যেগুলো শেরপুরের স্থানীয় ভাষায় খালুই নামে পরিচিত, সেগুলো কিন্তু 70 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আমি আরেকটা বিষয় জানাই যে বাঁশের তৈরি উপকরণের মধ্যে যেহেতু এখন গরমকাল চলছে, সেক্ষেত্রে কিন্তু এখানে হাত পাখার একটি বেচা বিক্রি চলছে। হাত পাকাও প্রকার ভেদে এবং মান ভেদে প্রায় 20 থেকে 50 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। এছাড়া মৃত্যু আরেকটা বিষয় আমি জানাই, সেটি হচ্ছে গত কয়েকদিন আগে বুড়ো ধান কৃষকের গোলায় উঠেছে। কৃষক কিষানীরা কিন্তু এখন ধান সিদ্ধ করে এবং শুকানোর কাজ করছেন। সেই ক্ষেত্রে কিন্তু কোলা এবং চালনার একটা প্রচলন দেখা যায়। সেক্ষেত্রে কোলার যে আজকের বাজার দর সেটি হচ্ছে 100 থেকে 120 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, এবং চালনা বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকার মধ্যে। এছাড়া রয়েছে এখানে যেটা চাটাই বলে, চাটাই বিক্রি হচ্ছে প্রায় 300 থেকে 250 টাকার মধ্যে। বিশেষ করে আমরা যে এখানে যে কয়েকজন ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সপ্তাহে প্রতিদিন তারা 10টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত তারা বেচা বিক্রি করেন। ব্যবসায়ীরা বলছেন যে বিভিন্ন আধুনিক জিনিসপত্র, প্লাস্টিক জিনিসপত্রের কারণে কিন্তু তারা আজকে এসব বাঁশের তৈরি জিনিসপত্র সেগুলো কিন্তু যে প্রচার এবং প্রসার নিমিষে কমে আসছে। তো তারা বলছেন যে সরকারি পৃষ্ঠপোষকতা থাকলে এইসব বাঁশের তৈরির যে সকল সরঞ্জাম বিক্রি হয় সেগুলোর বাজার আরো বাড়তে থাকে। তো আমি তো সর্বশেষ জানিয়ে রাখি, শেরপুরের এই বাঁশের তৈরির এসব পণ্য তাদের সাথে কিন্তু প্রায় 5 শতাধিক পরিবার জড়িত, এবং প্রতিদিন করে 1 থেকে 1.5 লাখ টাকার বিক্রি হয়। তো আমি তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জাহিদ। গালিব, আমরা শুনছিলাম যে এই বাঁশের জিনিসপত্র বিক্রি করে কিন্তু অনেকে তাদের আয় উপার্জন করছে, এটা নিশ্চয়ই একটি ভালো জিনিস। এই পর্যায়ে আমাদের নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। বিশ্বের 3000 বিলিয়নিয়ারের সম্পত্তির উপর আন্তর্জাতিক স্কিমের আওতায় কর আরোপ করলে বছরে অতিরিক্ত রাজস্ব আসবে
25,000 কোটি ডলার। কোটিপতিদের উপর কর হার বাড়ালে ফলাফল কি হবে এ বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন ফরাসি অর্থনীতিবিদ গ্যাব্রিয়েল জুকম্যান। এদিকে এই প্রতিবেদনের উপর ভিত্তি করে অতি ধনীদের উপর কর বাড়ানোর বিষয়ে সমীক্ষা করবে G20। বিস্তারিত জানিয়েছেন ঈশিতা ব্রহ্ম। সারা বিশ্বে ধনী দরিদ্র বৈষম্য বাড়লেও বিলিয়নিয়ারদের ওপর কর হার কখনোই খুব বাড়েনি। ধনীদের সম্পদ ব্যবহার করে দরিদ্রদের জীবনমান উন্নয়নও তাই সম্ভব হয় না। বিশ্বের কোটিপতিদের ওপর কর হার বাড়ালে ফলাফল কি হবে সেই বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন ফ্রেঞ্চ অর্থনীতিবিদ গ্যাব্রিয়েল জুকম্যান। এতে বলা হয়েছে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ব্যক্তিদের ওপরও কর আরোপ করা সম্ভব। তবে এই গবেষণা প্রতিবেদনের সঙ্গে একমত নয় সব দেশ। বর্তমানে ব্রাজিল G20-র উন্নত আর উন্নয়নশীল দেশগুলোর সভাপতিত্ব করছে। এই গবেষণা প্রতিবেদনের উপর ভিত্তি করে উপায় খুঁজছে কিভাবে অতি ধনীদের ওপর কর হার বাড়ানো যায়। গ্যাব্রিয়েল জুকম্যান বলেন, 10 বছর আগেও এটা কাল্পনিক ছিল যে বহুজাতিক প্রতিষ্ঠান আর ধনী ব্যক্তিদের ওপর অতিরিক্ত কর আরোপ করা যায়, কিন্তু বর্তমানে এই প্রতিবেদনের প্রস্তাবের পক্ষে সমর্থন দিচ্ছে 130 দেশ। প্রতিবেদন বলছে কোটিপতিরা সম্পত্তির ওপর মাত্র 0.3% কর দেন, যা কর্মীদের তুলনায় অনেক কম। 1987 থেকে 2024 সালের মধ্যে শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের সম্পদ বেড়েছে 7%। বিশ্বব্যাপী কোটিপতিদের মোট সম্পদ 3% থেকে বেড়েছে 14%। গবেষণা অনুযায়ী ধনী ব্যক্তিদের ওপর আয়কর বাড়িয়ে দিলে তারা সম্পত্তির 2% কর দিবে। যুক্তরাষ্ট্র এর মধ্যেই বিশ্বব্যাপী সম্পত্তির ওপর কর দেওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাজেট প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অতি ধনী ব্যক্তিদের ওপর কর আরোপ জুকম্যানের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কোটিপতিদের সম্পদের হিসেব নেওয়া সহজ, কারণ বেশিরভাগই শেয়ার বাজারে থাকে। সেক্ষেত্রে সব দেশ অনুমোদন না দিলেও কর ব্যবস্থা জোরদারের মধ্য দিয়ে অংশ না নেওয়া দেশগুলোর ওপর চাপ প্রয়োগ করা হতে পারে। আগামী মাসে ব্রাজিলের রিও ডি জেনিরোতে G20 সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠকে আলোচনা হবে এই প্রস্তাব নিয়ে। অক্সফাম বলছে, অতি ধনী ব্যক্তিদের ওপর কর আরোপের সিদ্ধান্তে সহমত প্রকাশ করা উচিত সব G20 সদস্য দেশগুলোর। জুকম্যান জানান, যাদের 10 কোটি ডলারের সম্পত্তি আছে তাদের কাছ থেকে কর নিলে বছরে 10,000 থেকে 14,000 কোটি ডলারের অতিরিক্ত তহবিল পাওয়া যাবে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শেষ করছে এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.